নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। আশেপাশে তাকিয়ে নিজেকে আরাফের উন্মুক্ত বুকে আবিষ্কার করলাম। আরাফ আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। আমি আরাফের দিকে তাকালাম। কি সুন্দর বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। কতটা স্নিগ্ধ লাগছে বলে বোঝাতে পারবো না। আরাফের সিল্কি চুলগুলো কপালের একপাশে পড়ে আছে। আমি হাত দিয়ে ওর চুলগুলো আরেকটু এলোমেলো করে দিলাম। হঠাৎ কালকে রাতের কথা মনে পড়তেই আমি লজ্জায় লাল হয়ে আরাফের বুকে মুখ লুকালাম। আরাফ আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুম জড়ানো কণ্ঠে বলল, এতক্ষণ তাকিয়ে থেকে আমার মতো অবলা শিশুর ইজ্জত লুট করছিলে, তোমার লজ্জা করে না? আমি চমকে উঠে আরাফের দিকে তাকিয়ে দেখি আরাফ আমার দিকেই তাকিয়ে আছে। কি হলো বলো বলো। আমি মোটেও তোমার দিকে তাকিয়ে থাকিনি। ইস মিথ্যক। ভালোবাসি। আমিও। আরাফ আর কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে শুয়ে রইল। হঠাৎ আমার ঘড়ির দিকে চোখ পড়তেই দেখি অনেক বেলা হয়ে গেছে। আমি তাড়াতাড়ি উঠতে চেষ্টা করলাম, কিন্তু আরাফের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে পারছি না। অনেক মোচড়ামুচড়ি করেও যখন নিজেকে ছাড়াতে পারলাম না, তখন হাল ছেড়ে দিয়ে আরাফকে বললাম, এই আরাফ, ছাড়ো না, প্লিজ ছাড়ো। দেখো কত বেলা হয়ে গেছে, সবাই কি বলবে। কি বলবে? তুমি তোমার হাজবেন্ডের সাথে আছো। ধুর, ছাড়ো তো। তাহলে আমার মর্নিং কিস দাও। আরাফ এখন আর কোনো দুষ্টুমি করবে না। আচ্ছা করবো না, একটা দাও তাহলে ছেড়ে দিব। আমি জানি যতক্ষণ না দিব ততক্ষণ ও আমাকে ছাড়বে না, তাই একটু ঝুঁকে আরাফের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। হয়েছে, এখন ছাড়ো। আরাফের ঠোঁটের কোণে দুষ্টু হাসি। আমি চোখ ছোট ছোট করে বললাম, কি হলো? আরাফ ওর ঠোঁটের দিকে ইশারা করে বলল, এখানে একটা দাও। এবার ওর দিকে চোখ গরম করে তাকিয়ে হাতে একটা চিমটি দিলাম। আরাফ আহ বলে হালকা একটু আর্তনাদ করে নিজের হাত চলতে লাগলো, আর আমি ছাড়া পেয়ে ওকে একটা ভেঙচি কেটে ওয়াশরুমে চলে গেলাম। আরাফ পিছন থেকে বলছে, একবার হাতের কাছে পাই তারপর মজা বোঝাবো। আমি তেমন পাত্তা দিলাম না। ফ্রেশ হয়ে আমি আম্মুর কাছে গেলাম, আর আরাফ ফ্রেশ হতে গেল। আমি আম্মুর কাছে গিয়ে দেখি আম্মু অনেক ব্যস্ত। আমি জিজ্ঞেস করে বলল, দুই পরিবার মিলে আলোচনা করে সবাই সিদ্ধান্ত নিয়েছে 7 দিন পরে আমাদের বিয়ের অনুষ্ঠান করা হবে, তাই এই 7 দিন সবাই অনেক ব্যস্ত। আরাফ দুপুরে খাওয়া দাওয়া করে বাসায় চলে গেল। যাওয়ার আগে বলে গেছে, কালকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, রেডি থেকো জান। আমি ভাবতে থাকলাম কি সারপ্রাইজ হতে পারে। ফোনের ক্রিং ক্রিং শব্দে ঘুম ভেঙে গেল। মোবাইলটা হাতে নিয়ে দেখি আরাফ ফোন করেছে। মুচকি এসে ফোনটা কানে ধরতেই ওপাশ থেকে ভেসে এলো, আসসালামু আলাইকুম মিসেস আরাফ চৌধুরী। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপার কি মশাই, রোমান্টিক মুডে আছেন মনে হচ্ছে। আমার মিসেসের সাথে কথা বলার সময় আমি সব সময় রোমান্টিক মুডে থাকি, আর যেখানে কালকে রাতে সব। এই আরাফ, তুমি চুপ করবে? তোমার মুখে দেখি কিছুই আটকায় না। আচ্ছা এখন আটকালাম, কিন্তু 7 দিন পর যখন তোমাকে আমার ঘরের রানী করে নিয়ে আসবো তখন কিন্তু আর আটকাবো না। ইস, দেখা যাবে। আচ্ছা আমিও দেখাবো। আরাফ। আচ্ছা বাবা, চুপ করলাম। কোথায় তুমি? শ্বশুর বাড়ি যাচ্ছি। কার শ্বশুর বাড়ি? আমার। তোমার মানে? উফ, তোমার বাবার বাড়ি এখন আমার কি? শ্বশুর বাড়ি? হ্যাঁ, তাহলে আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। কি? কেন? তুমি কলেজ যাবে না? হ্যাঁ যাব। এখন তুমি তাড়াতাড়ি রেডি হও, আমি তোমাকে নিতে আসছি। কেন? আমি কি বাচ্চা নাকি? আমি একা যেতে পারি না? চুপ, একদম চুপ। এখন থেকে আমি তোমাকে নিয়ে যাব, আবার ছুটির পর নিয়ে যাব। আমি বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বললাম, তুমি আমাকে বকছো? হ্যাঁ বকছি। এবার তাড়াতাড়ি রেডি হও, যাও। যাচ্ছি। এইটুকু বলে আরাফকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিলাম। তারপর আরাফের 14 না ধুরি না সরি এখন ওর 14 গোষ্ঠী তো আমার শ্বশুর বাড়ির লোক হবে, তাদের কিছু বলা যাবে না। তাই ওর 44 গোষ্ঠীকে উদ্ধার করতে করতে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা করে নিলাম। তখনই মেসেজ টোন বেজে উঠলো। আরাফ মেসেজ পাঠিয়েছে, আমি নিচে দাঁড়িয়ে আছি। তুমি এসো। আমি আম্মুকে বলে বাসা থেকে বের হলাম। একটু সামনে গিয়ে দেখি আরাফ ওর বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে। আমি কিছু না বলে সামনে এগিয়ে গেলাম।
আমাকে দেখেই আরাফ মুচকি হেসে বাইক স্টার্ট করলো। আমি চুপচাপ উঠে বসলাম। কিছু দূর গিয়ে আরাফ বাইকটাকে এত জোরে ব্রেক করলো, আমি ভয় পেয়ে চোখ বন্ধ করে আরাফকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর কোনো সারা শব্দ না পেয়ে পিট পিট করে তাকিয়ে দেখি আরাফ আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আমাকে তাকাতে দেখি বলে উঠলো, এভাবে গাল ফুলে বসে থাকলে কিন্তু আমি রাস্তায় কিস করে দেবো। আমি অবাক হয়ে আরাফের দিকে তাকালাম। আরাফ ঠোঁট উল্টে বলল, আবার এভাবে তাকাচ্ছ? আমার নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে কিন্তু। আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। এভাবে কেউ বলে নাকি? আমি কিছু না বলে স্বাভাবিকভাবে বসে রইলাম। কলেজে পৌঁছে আমি কোনো কথা না বলে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে আমি আর রিমি ক্যাম্পাসে বসে বসে গল্প করছিলাম। হঠাৎ আমাকে কে যেন ডাকছে। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। হঠাৎ উপরে তাকিয়ে দেখি 3 তলা থেকে একটা মেয়ে আমাকে ডাকছে, বলছে একটু জরুরি দরকার আছে। মেয়েটা আমাদের ক্লাসেরই। ভাবলাম হয়তো সত্যি কোনো দরকার আছে, তাই আমি আর রিমি উপরের দিকে যেতে লাগলাম। দোতলায় যেতেই রিমির ফোনে একটা কল এলো। ও আমাকে বলল, তুই যা, আমি 5 মিনিট পর আসছি। আমিও বেশি মাথা না ঘামিয়ে 3 তলায় গেলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমি একটু অবাক হলাম। কিছুক্ষণ আগেই তো মেয়েটা এখানে ছিল, তাহলে কোথায় গেল? আমি আরেকটু সামনে গেলাম। হঠাৎ কে যেন আমাকে একটা হ্যাচকা টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরেছে। আমি ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে যেই চিৎকার দিতে যাব, তখনই কেউ হাত দিয়ে আমার মুখ আটকে ফিসফিস করে বলছে, আরে চুপ চুপ, আমি আরাফ, তোমার একমাত্র জামাই। এত ভয় পাওয়ার কি আছে? আমাকে কি গণধোলাই খাওয়াতে চাও নাকি? আমি পিট পিট করে চোখ খুলে অবাক হয়ে আরাফের দিকে তাকিয়ে আছি। কিছু বলার জন্য চেষ্টা করছি, কিন্তু পারছি না। আরাফের হাতের দিকে ইশারা করতেই ও আমার মুখ থেকে হাত সরিয়ে একটা বোকা বোকা হাসি দিল। আমি রাগে চোখে তাকিয়ে বললাম, তুমি আমাকে এখানে ধরে এনেছো কেন? আর ওই মেয়েটাকে দিয়ে তুমিই আমাকে ডেকে এনেছো, তাই না? কি করবো বলো? আমার অনেক প্রেম প্রেম পাচ্ছে বউ। আরা আর কিছু বলতে পারলাম না। তার আগেই আরাফ তার ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিল। আমি প্রথমে অবাক হলেও পরে আবেশে চোখ বন্ধ করে আরাফকে জড়িয়ে ধরলাম। বেশ কিছুক্ষণ পর আরাফ আমাকে ছেড়ে আমার গলার ভাঁজে মুখ ডুবিয়ে বলল, তুমি অভিমান করে আছো কেন? একটু বকলে কি অভিমান করতে হয়? তুমি জানো তোমাকে অভিমান করলে কি সুন্দর লাগে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এটুকু বলে আরাফ সোজা হয়ে দাঁড়াতে আমি ওকে জাপটে জড়িয়ে ধরলাম। আরাফ আমাকে পরম যত্নে বুকে আগলে নিল। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ নীরবতা ভেঙে আরাফ বলে উঠল, আজকে সন্ধ্যায় আমার দেওয়া শাড়িটা পরে রেডি হয়েছে, সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বলে দিলে কি আর সেটা সারপ্রাইজ থাকে? একটু অপেক্ষা করো, জানতে পারবে। আমি সন্ধ্যায় তোমাকে বাসা থেকে নিয়ে আসবো। আচ্ছা। আরাফের সাথে কথা শেষ করে রিমি আর আমি বাসায় চলে আসলাম। আরাফ কালকে থেকে আমাকে ছুটির পর দিয়ে যাবে। আজকে একটু ব্যস্ত, তাই আমিই বললাম আমি আর রিমি চলে যেতে পারবো। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর একটা গল্পের বই নিয়ে পড়তে লাগলাম। কিছুক্ষণ পর আসরের আজানের ধ্বনি কানে ভেসে আসায় অজু করে নামাজ আদায় করে নিলাম। তারপর আরাফের দেওয়া শাড়িটা পরলাম। ওর দেওয়া ঝুমকো, চুড়ি, বালা, পাইল দিয়ে নিজেকে সাজিয়ে তুললাম। চুলগুলো খোলা রাখলাম। হঠাৎ মেসেজ টোন বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখি আরাফ মেসেজ করেছে। মেসেজ ওপেন করলাম। তুমি রেডি হয়ে গেছো? আমি কিন্তু আসছি তোমাকে নিতে। আমি মেসেজের উত্তর দিয়ে আম্মুর কাছে গেলাম। আম্মু আমাকে দেখে বলে উঠলো, কি রে, কোথায় যাচ্ছিস? আমি জানি না, তোমার জামাই আসছে, কোথায় নাকি নিয়ে যাবে। ও আচ্ছা, তাহলে জামাইকে বাসায় আসতে বল। না মা, ও আজকে আসবে না। আচ্ছা, তাহলে রাতে সাবধানে আসিস, বেশি দেরি করিস না। ঠিক আছে। এর মধ্যেই আরাফ মেসেজ করে জানিয়ে দিল যে ও এসে গেছে। আমি আম্মুকে বলে বের হলাম। সামনে গিয়ে দেখি আরাফ দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেলাম। আরাফ আমাকে দেখেই মুচকি হাসলো। আমি সামনে যেতেই আমার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। আমি লজ্জা পেয়ে দৃষ্টি নামিয়ে ফেললাম। আমার ঠোঁটে লাজুক হাসি। আরাফ বলে উঠলো, বউ এভাবে হেসো না। আমি যে এই হাসিতে বারবার ঘায়ল হয়ে যাই। উফ, এই মানুষটা তো লজ্জা দেয় যে কি বলবো। আস্তে করে বললাম, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমার কথা শুনে আরাফ কিছু না বলে বাইক স্টার্ট দিল। আমি উঠে বসলাম। চলতে শুরু করলাম নিজেদের গন্তব্যে। আরাফ একটা পার্কের সামনে এসে থামলো। পার্কটা খুব সুন্দর। বন্ধুদের সাথে 2-1 বার এসেছিলাম, তারপর আর আসা হয়নি। পার্কটার ভিতরে একটা বিশাল বড় সুইমিং পুল আছে। সুইমিং পুলটা খুব সুন্দর করে সাজানো। অনেক কাপলরা সুইমিং পুলের পাশে সময় কাটায়। আরাফ একটা কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দিল। তারপর আমাকে ধরে ধরে কোথায় যেন নিয়ে যাচ্ছে। এক জায়গায় এসে আরাফ থামলো। তারপর আমার চোখের বাঁধন খুলে দিল, কিন্তু চোখ খুলতে বারণ করলো। তাই আমি চোখ খুললাম না।
কিছুক্ষণ পর আরাফ চোখ খুলতে বলল। আমি আস্তে আস্তে চোখ খুলে সামনে তাকাতেই অবাক হয়ে গেলাম। সুইমিং পুলের পাশে একটা খালি জায়গা আছে, সেই জায়গাটা অনেক সুন্দর। আরাফ আরো সুন্দর করে সাজিয়েছে, লাভ শেপের অজস্র বেলুন, গোলাপের পাপড়ি, ক্যান্ডেল দিয়ে চারদিকটা খুব সুন্দর করে সাজিয়েছে। মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে। মাঝখানে একটা টেবিল রাখা, আর টেবিলের উপর একটা কেক। আরাফের ঠোঁটে মন মাতানো সেই হাসি, আর হাতে একটা ডায়মন্ড রিং নিয়ে হাঁটু ভেঙে আমার দিকে তাকিয়ে বসে আছে। আমি নিচের দিকে তাকিয়ে দেখি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে শুরু করে আরাফ যেখানে বসে আছে সেখান পর্যন্ত গোলাপের পাপড়ি দিয়ে একটা রাস্তার মতো বানানো হয়েছে। আমি অবাক চোখে আরাফের দিকে তাকাতেই ও চোখ দিয়ে ইশারা করে বলল ওর দিকে যেতে। আমি গোলাপের পাপড়ি দিয়ে ধীরে ধীরে হেঁটে ওর দিকে গেলাম। আমি ওর সামনে গিয়ে দাঁড়াতেই ও চোখ বন্ধ করে বলতে শুরু করলো, আমি হয়তো এত গুছিয়ে নিজের ভালোবাসা প্রকাশ করতে পারি না, কিন্তু আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। বৃষ্টি ভেজা এক বিকেলে দেখেছিলাম তোমায়, নীল শাড়ি পরা এক এলোকেশী কন্যাকে যখন আমি বৃষ্টির পানি দিয়ে শহরের ব্যস্ত রাস্তায় খেলতে দেখেছিলাম। সেদিন আমার দুনিয়া এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। বৃষ্টিতে ভিজলে যে কাউকে এতটা স্নিগ্ধ লাগে তা তোমাকে না দেখলে হয়তো আমার জানাই হতো না। সেদিন থেকে আমার মনের ক্যানভাসে শুধু তোমার ছবি এঁকেছি প্রিয়তমা। এই আরাফ চৌধুরী যে কখনো ভালোবাসায় বিশ্বাস করতো না, সে আরাফ চৌধুরী তোমাকে ভালোবেসে ফেলেছে। যেন তেন ভালোবাসা নয়, আরাফ চৌধুরী তোমার মায়ায় পুরোপুরি আসক্ত হয়ে গেছে। কখনো কাউকে এভাবে ভালোবাসার কথা বলতে হবে সেটা ভাবতে পারিনি, তবে আজ বলছি আমি তোমায় বড্ড ভালোবাসি ঝগড়ুটে রানী। এই আরাফ চৌধুরী তোমার প্রণয়ে আসক্ত হয়ে গেছে। ভালোবাসি প্রিয়সী। এটা বলার সাথে সাথেই একটা শব্দ হয়, আর নাতাশা আকাশের দিকে তাকিয়ে দেখে পুরো আকাশ জুড়ে অসংখ্য বেলুন উড়ে গিয়ে লাভ ইউ সো মাচ নাতাশা লেখাটা হলো। নাতাশা এমন একটা সারপ্রাইজের জন্য মোটেও প্রস্তুত ছিল না। ও এত কিছু দেখে কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলেছে। খুশিতে ওর চোখ দিয়ে পানি পড়ছে। ও ভাবতেও পারেনি আল্লাহ তাআলা ওর ভাগ্যে এতটা সুখ রেখেছিল। আরাফ বসা থেকে উঠতেই নাতাশা আরাফকে জাপটে জড়িয়ে ধরে বুকে মুখ লুকায়, আর আরাফও পরম আবেশে প্রিয়তমাকে আগলে নেয়, আর মনে মনে ভাবে সময়টা যেন এখানেই থেমে যায়। হঠাৎ সবার করতালির আওয়াজে ওর ধ্যান ভাঙে। ওরা দুজন দুজনের থেকে ছিটকে কিছুটা দূরে সরে যায়। নাতাশা লজ্জায় মাথা নিচু করে আছে, আর আরাফ মাথা চুলকে বকা বকা হাসি দিচ্ছে। সবাই করতালি দিয়ে বলছে, এই যুগেও এমন ভালোবাসা দেখা যায়। মনটা একদম ভালো হয়ে গেল। তোমরা সবসময় একে অপরকে এভাবেই ভালোবেসে আগলে রেখো। আরাফ সবাইকে ধন্যবাদ দিয়ে নাতাশার দিকে তাকালো। নাতাশা এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরাফ নাতাশার দিকে এগিয়ে গিয়ে বলে উঠল, আমার লজ্জাবতী রানী, আর লজ্জা পেতে হবে না, এবার কেকটা কাটো। নাতাশা আরাফের দিকে তাকিয়ে মুস্কি হেসে কেকটা কেটে আরাফকে খাইয়ে দিল। আরাফও নাতাশাকে খাইয়ে দিল। নাতাশা মুগ্ধ হয়ে আরাফের দিকে তাকিয়ে আছে। আরাফ নাতাশার চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কি দেখছো এভাবে? তুমি সত্যি আমাকে এত ভালোবাসো? অসম্ভব ভালোবাসি জান। কেন বিশ্বাস হয় না? মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয়। আমার কপালে এত সুখ সইবে তো? বাজে কথা বলছো কেন? খারাপ কিছুই হবে না, দেখো। হুম, আচ্ছা, সারপ্রাইজ কেমন লাগলো? অসম্ভব সুন্দর। আচ্ছা চলো, আজকে সম্পূর্ণ রাতের শহরটা তোমাকে দেখাবো। কিন্তু বাসায় আম্মু টেনশন করবে তো? করবে না, আম্মুকে আমি ফোন করে বলে দিয়েছি আমাদের ফিরতে দেরি হবে। ঠিক আছে চলো। অতঃপর আমি আর আরাফ একটা রিক্সা নিয়ে সম্পূর্ণ রাতের শহর ঘুরে দেখলাম। পাশে ভালোবাসার মানুষ থাকলে সবকিছুই যেন ভালো লাগে। ঘোরাঘুরি শেষ করে রাত 11:30 আরাফ আমাকে বাসায় নামিয়ে দিল। আমি আমার কাছে থাকা এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। বসার ঘরে গিয়ে দেখি আম্মু সোফায় বসে ঝিমাচ্ছে। আমি গিয়ে আম্মুকে ডেকে আম্মুর রুমে ঘুমাতে পাঠিয়ে দিলাম। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। অনেক ঘুম পাচ্ছে। আরাফকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমের দেশে তলিয়ে গেলাম বুঝতেই পারিনি। ফজরের আজানের ধ্বনি কানে ভেসে আসে, ঘুম ছুটে গেল। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নিলাম। তারপর একটু কোরআন তেলাওয়াত করলাম। কোরআন তেলাওয়াত করতে করতে 7টা বেজে গেছে। তাই ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিলাম। আম্মু বলল আজকে থেকে নাকি সবাইকে দাওয়াত দেওয়া শুরু করবে। কার্ড বানানো হয়ে গেছে। আমাকে বলল কলেজে সবাইকে দাওয়াত দিয়ে ফেলতে। আমিও সবগুলো কার্ড গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে নিলাম। এর মধ্যে আরাফের কল এলো। আমি মুচকি হেসে কল ধরতেই ওপাশ থেকে ভেসে এলো, তুমি রেডি? আমি কিন্তু বাসার নিচে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি এসো। আচ্ছা আসছি। আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে গেলাম। তারপর আমি আর আরাফ একসাথে কলেজে গেলাম। দাওয়াতের বিষয়টা আরাফকে বললাম। ও বলল যে ওর ফ্যামিলিও সবাইকে দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে। ক্লাস শেষ করে আমি আর আরাফ মিলে সবাইকে দাওয়াত দিয়ে দিলাম।
সবাই আমাদের শুভেচ্ছা জানালো। যখনই সেই ছোট ছোট ড্রেস পরা মেয়েটা মানে ত্রিনা আপুকে দাওয়াত দিতে যাব, তখনই আরাফের ফোনে একটা কল এলো। আরাফ আমাকে বলল, তুমি যাও, আমি 2 মিনিটের মধ্যে আসছি। আমি ওর কথা মতো ত্রিনা আপুর কাছে গিয়ে হাসি মুখে কার্ড দিয়ে বললাম, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। এটা কিসের কার্ড? এটা আমার বিয়ের কার্ড। আরাফ আর আমার বিয়ের অনুষ্ঠান। ত্রিনা আপু কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকিয়ে থেকে বলে উঠলেন, কি, তোমার আর আরাফের বিয়ে মানে? আরাফ তো কোনো মেয়ের সাথে তেমন কথা বলে না। আর যেখানে আরাফ আমার মতো একটা মডার্ন মেয়েকে রিজেক্ট করে দিল, সেখানে তোমার মতো একটা থার্ড ক্লাস মেয়ের মধ্যে এমন কি দেখে ফেললো? ও হ্যাঁ, বুঝেছি। তোমাদের মতো থার্ড ক্লাস মেয়েরা তো পারে শুধু নিজেদের এই রূপের মোহে বড়লোক ছেলেদের ফাঁসাতে। তুমিও হয়তো তাই করেছো। বড়লোক পেয়ে আরাফের গলায় ঝুলে পড়েছো। ত্রিনা, হঠাৎ এমন বিকট চিৎকার আমি আর ত্রিনা আপু দুজনেই কেঁপে উঠে সামনে তাকালাম। তাকিয়ে দেখি আরাফ রক্তচক্ষু নিয়ে ত্রিনা আপুর দিকে তাকিয়ে আছে। আমি কখনো আরাফের এই রূপ দেখিনি। আমার কাছে আরাফকে অচেনা মনে হচ্ছে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আরাফ হন হন করে এগিয়ে ত্রিনাকে একটা চড় মেরে দিল। ত্রিনা তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। আরাফ হাত ধরে টেনে ত্রিনাকে উপরে তুলে বলল, তোমার সাহস কি করে হয় আমার স্ত্রীকে বাজে কথা বলার? ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে, এখন শুধু অনুষ্ঠান হবে। ও থার্ড ক্লাস না, তুমি হচ্ছ সবচেয়ে বড় থার্ড ক্লাস। যে মানুষকে সম্মান দিতে জানে না, সে যত বড় লোকই হোক, মনের দিক থেকে সে সবসময় ছোট লোক। তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাঁধে, আর আমি ওর মোহে পড়িনি। আমি ওকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। ফাদ্দার যদি ওকে নিয়ে কোনো আজে বাজে কথা শুনি, আমার থেকে কিন্তু খারাপ কেউ হবে না, মাইন্ড ইট। এটুকু বলেই আরাফ আমাকে টেনে নিয়ে কলেজ থেকে বের হয়ে গেল। আরাফ এখনো রাগে গজগজ করছে। আমি ভয়ে কিছু বলছি না। আরাফ আমাকে একটা নদীর পাড়ে নিয়ে আসলো। জায়গাটা অনেক নিরিবিলি, মনটা একদম ফুরফুরে হয়ে যায়। মানুষজন নেই বললেই চলে, অল্প কয়েকজন আছে। হঠাৎ আরাফ আমাকে একটা গাছের সাথে চেপে ধরে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এমন একটা কাজের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার চোখ খিচে বন্ধ করে আছি। আরাফ নিজের সব রাগ আমার ঠোঁটের উপর ছাড়ছে। দেখতে দেখতে কেটে গেছে 7 দিন। আজ আমার আর আরাফের গায়ে হলুদ। পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। ঘর ভর্তি মেহমান। কাজিনরা আমার রুমে শাড়ি গহনা দিয়ে ভরে রেখেছে। সকাল থেকে আরাফের সাথে কথা বলার একটু সুযোগ পাইনি। মনটা ভালো লাগছে না। আরাফ 2 বার কল দিয়েছিল, কিন্তু কাজিনরা ধরতে দেয়নি। ওদের কথা দুলাভাইয়ের সাথে কালকে থেকে সারাদিন কথা বলতে পারবি, আজকে না বললেও কিছু হবে না। ওরা ফোন নিয়ে নিয়েছে। এখন আর কি করার, চুপচাপ বসে আছি। হঠাৎ আম্মু এসে তাড়া দিয়ে গেল রেডি হওয়ার জন্য, কিন্তু আমার কিছুতেই মন বসছে না। কাজিনরা ধরে ভেদে আমাকে মেকআপ করাচ্ছে। মেকআপ শেষ হতেই আরাফের দেওয়া শাড়িটা পরলাম। শাড়ি, ভারী মেকআপ, কাঁচা ফুলের গহনা, হাত ভর্তি মেহেদি আর খোলা চুলে নিজেকে অপূর্ব লাগছে। আমি আয়নায় নিজের প্রতিবিম্ব দেখছি। ইচ্ছে করছে নিজের সাজ সবার প্রথমে আরাফকে দেখাই। যেই ভাবা সেই কাজ। সবার চোখের আড়ালে ফোনটা সরিয়ে ফেললাম। তারপর কাজিনদের ঠেলে ঠুলে রুম থেকে বের করে ফটফট কয়েকটা সেলফি তুলে আরাফকে পাঠিয়ে দিলাম। সাথে সাথে আরাফ সিন করলো। আমার ঠোঁটের কোনো মুচকি হাসি উকি দিল। আরাফ ছবিগুলো দেখিয়ে আমাকে কল করলো। আমি কল ধরে কানে দিতে ওপাশ থেকে ভেসে আসলো, সকাল থেকে সবাইকে পেয়ে তোমার একমাত্র ইনোসেন্ট জামাইকে ভুলে গেছো? বা ভুলে গেছি, বেশ করেছি। বেশ করেছো, তাই না? কালকে একবার শুধু তোমাকে আমার বাড়িতে নিয়ে আসি, তারপর মজা বুঝাবো। কি করবে শুনি? ভালোবাসাময় অত্যাচার। ইস, ইস কি? হ্যাঁ, জানি না। আচ্ছা, এত সেজেছো কেন? আমাকে মারতে চাও নাকি? ও মা, আমি মারবো কিভাবে? এই রূপ দেখে নিজেকে ঠিক রাখা যায়? কি হলো, এখন কথা বলছো না কেন? কি বলবো? যা ইচ্ছে। তাহলে বলি কি, এখন রাখছি, পরে কথা বলবো, সবাই ডাকছে। এইটুকু বলেই আরাফকে কোনো কথার সুযোগ না দিয়ে কল কেটে দিলাম। এখন যদি ওকে কথা বলতে দিতাম তাহলেও আমাকে লজ্জায় ফেলে দিত, তাই আর কি। এর মধ্যে সবাই চলে আসলো আমাকে নিয়ে যেতে। হলুদের আয়োজন ছাদে করা হয়েছে। সবাই আমাকে নিয়ে গিয়ে স্টেজে বসিয়ে দিল। তারপর একে একে সবাই এসে আমাকে হলুদ মাখিয়ে দিল। হলুদের পর্ব শেষ হতেই কাজিনদের নাচের পর্ব শুরু হলো। ওরা খুব সুন্দর করে নাচলো। সবাই আনন্দ করতে করতে 12টা 30 বেজে গেছে। আমার অনেক ক্লান্ত লাগছিল, তাই আমি সবাইকে বলে রুমে চলে এলাম। রুমে এসে দরজা লাগিয়ে সামনে ঘুরতে কি যেন পেছন থেকে আমার কোমর চেপে ধরলো। স্পর্শটা আমার বড্ড চেনা। আমি জানি এটা আরাফের স্পর্শ, কিন্তু ও এখন এখানে কিভাবে? আমি চোখ বন্ধ করে আছি। আরাফ আমাকে ওর দিকে ঘোরাতে আমি পিট পিট করে চোখ খুলে সামনে তাকালাম। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই, এটা আমার আরাফ। আমাকে চোখ খুলতে দেখিয়ে বলে উঠলো, আমার বউকে সবাই হলুদ মাখিয়ে ফেললো, শুধু আমি মাখাতে পারলাম না। আমি অবাক হয়ে বললাম,
তার আগে বলো তুমি আমার রুমে আসলে কি করে? ব্যালকনি দিয়ে। মানে? মানে পাইপ দিয়ে উপরে উঠছি। উফ, এখন এসব কথা রাখো, আমাকে হলুদ মাখাতে দাও। এইটুকু বলে আরাফের পিছন থেকে ডান হাত বের করলো। ডান হাতে বেশ কিছুটা হলুদ। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আরাফ হলুদ নিয়ে আমার গালে কপালে হলুদ মাখিয়ে দিল। আরাফের স্পর্শ পেয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ পেটে আরাফের স্পর্শ পেয়ে আমি কেঁপে উঠলাম। আরাফের হাত শাড়ি ভেদ করে আমার উন্মুক্ত পেটে ঘোরাঘুরি করছে। আমি আরাফের পাঞ্জাবি খামচে ধরলাম। হঠাৎ কে যেন দরজায় নক করলো। আমরা দুজন দুজনের থেকে ছিটকে কিছুটা দূরে সরে গেলাম। আমার সব কথা কেমন যেন গলায় দলা পাকিয়ে যাচ্ছে। এখন আরাফকে আমার রুমে দেখলে সবাই কি বলবে? আরাফকে চলে যেতে বললাম, কিন্তু ও জেদ ধরেছে, এখন যাবে না। আমি পড়লাম মহাজালায়। আরাফকে অনেক বুঝিয়ে বেলকনি দিয়ে নিচে নামিয়ে দিলাম। তারপর নিজে একটু ঠিকঠাক হয়ে দরজা খুলতে কাজিনরা হুড়মুড়ে সব ভিতরে ঢুকে বলল, এই এই তোর সাথে কে ছিল রে? কে 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 থাকবে? না, আমরা শুনেছি তুই কারোর সাথে কথা বলছিলি। ভুল শুনেছিস। আচ্ছা শোন, আজকে রাতে তোর সাথে ঘুমাবো, আর কোনো রুম খালি নেই। ঠিক আছে, ঘুমা। তারপর সবাই ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে সবার হইচইয়ের কারণে ঘুম ভেঙে গেল। যতই হোক, বিয়ে বাড়ি বলে কথা, হইচই তো হবেই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু খেয়ে নিলাম। আজকে থেকে সারা জীবনের জন্য আরাফের সাথে থাকতে পারবো। যখন ইচ্ছে হবে ওকে ছুতে পারবো। এসব ভেবে মনটা নিমিষেই ভালো হয়ে গেল। আবার একটু খারাপও লাগছে, আব্বু আম্মুকে ছেড়ে চলে যাব। এসব আকাশ পাতাল ভাবছিলাম। হঠাৎ কাজিনরা কিছু পার্লারের লোক নিয়ে রুমে ঢুকে বলল, এখন তোকে সাজানো হবে। আমি কিছু বললাম না। 2 ঘন্টা ধরে সাজিয়েই চলছে। বিরক্ত লাগছে আমার। এত সাজানো লাগে? বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেল। আমার মোচড়া মুচড়ি দেখে পার্লারের লোকগুলো বিরক্ত হয়ে আমাকে ছেড়ে দিল। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। সাজ কমপ্লিট হতেই আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকালাম। মেরুন কালার লেহেঙ্গা, ভারী মেকআপ, ভারী ভারী অলংকারে নিজেকে সাজিয়ে তোলা হয়েছে। অপূর্ব লাগছে দেখতে। একে একে সবাই রেডি হয়ে নিল। হঠাৎ সবাই বলছে, ভর চলে এসেছে, বর চলে এসেছে। কথাটা শুনে মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি ছেয়ে গেল। বেশ কিছুক্ষণ পর সবাই এসে আমাকে নিয়ে গিয়ে আরাফের পাশে বসিয়ে দিল। আমি আর চোখে আরাফের দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। সবার চোখের আড়ালে আরাফ ফিস ফিস করে বলল, আজকে তুমি শেষ ঝগড়ুটে রানী। কথাটা শুনে আমি লজ্জায় চোখ সরিয়ে ফেললাম। কাজী সাহেব এসে আবার আমাদের বিয়ে পড়ালেন। হাসি আনন্দের মাঝেই সারাদিন কেটে গেল। সবার থেকে বিদায় নিয়ে আরাফের সাথে শ্বশুর বাড়ি চলে এলাম। আরাফের ফ্যামিলি খুব ভালো, আমাকে একদম আপন করে নিয়েছে। এখানে এসে মনেই হচ্ছে না আমি কোনো নতুন পরিবেশে এসেছি। সবার সাথে খুব সুন্দর করে মানিয়ে নিয়েছি। রাত 11:30। আমি ফুল দিয়ে সাজানো বিছানায় বসে আছি। গোলাপ আর রজনীগন্ধা ফুল দিয়ে খুব সুন্দর করে রুমটা সাজানো হয়েছে। ফুলের গন্ধে চারদিক মুহু করছে। আমি একরাশ ভালো লাগা নিয়ে আরাফের জন্য অপেক্ষা করছি। হঠাৎ দরজার ওপাশ থেকে হইচইয়ের আওয়াজ ভেসে এলো। সবাই আরাফকে আটকে রেখেছে। টাকা ছাড়া কেউ আসতে দিবে না, আর আরাফও টাকা দিবে না। সবার জোরাজোরিতে 20,000 টাকা দিয়েছে, কিন্তু তাদের দাবি 50,000। আরাফ আর না পেরে শেষ পর্যন্ত আরো 10,000 টাকা দিয়েছে। ঘরে বসে এসব শুনে আমি হেসে কুটি কুটি হয়ে যাচ্ছি। আরাফ ঘরে ঢুকে দেখে আমি এখনো হাসছি। তাই আরাফ আমার সামনে এসে চোখ ছোট ছোট করে বলল, এভাবে হাসছো কেন? ওরা এভাবে তোমার 30,000 টাকা মেরে দিল, হিহি। ওরা আমার পকেট খালি করে দিল আর তুমি এভাবে হাসছো? বেশ করেছে। তুমি এত কিপটেমি করো কেন? ছোট ভাই বোন টাকা চেয়েছে, দিতেই পারতে। আমি কিপটে? তা নয় তো কি, ওদের টাকা দিয়েছো, এখন আমাকে কিছু টাকা দাও। শুধু টাকা? তোমার জন্য তো আমার জীবনও দিতে রাজি বউ। ইস, ঢং। ঢং না গো প্রিয়তমা। আর আজকে সারা রাত তোমাকে। আমি বিছানা থেকে লাফ দিয়ে নেমে আরাফের মুখ চেপে ধরলাম। উফ, এই মানুষটা যখন তখন আমাকে লজ্জা দেয়, অসহ্য। আরাফের মুখ থেকে আমার হাত সরিয়ে মুচকি হেসে আমার হাতের উল্টো পিঠে একটা আলতো করে চুমু খেয়ে বলল, তাহলে মুখে কিছু না বলে সরাসরি সব করে ফেলি, কেমন? তারপর আমি আর কিছু জানি না, কেমন? কেটে গেছে 3 বছর। অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আরাফের পড়ালেখা শেষ হয়ে গেছে। এখন আরাফ আর ওর বড় ভাই মিলে বিজনেস সামলায়। আমি এই পরিবারের সবার অনেক আপন হয়ে উঠেছি। সবাই আমাকে একদম মেয়ের মতো ভালোবাসে। আজ আমি অনেক খুশি। আমার আর আরাফের ভালোবাসার ফল হিসেবে আমাদের অনাগত সন্তান আছে। কয়েকদিন ধরেই শরীরটা খারাপ যাচ্ছিল, তাই আরাফকে না জানিয়ে ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করিয়েছি। আজ তার রিপোর্ট পেলাম। রিপোর্টের পজিটিভ। মা হওয়ার অনুভূতি যে এত মধুর, সেটা আজ অনুভব করতে পারলাম। আরাফ জানার পর ওর রিয়েকশন কেমন হবে আমি শুধু তাই ভাবছি। রাতে আরাফ অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে রেস্ট নিচ্ছে। আমি সব কাজ শেষ করে রুমে গিয়ে কিছু না বলে শুধু রিপোর্টটা ওর হাতে দিয়ে মাথা নিচু করে রইলাম।
আরাফ রিপোর্টটা দেখে হাঁ করে কিছুক্ষণ রিপোর্টের দিকে তাকিয়ে থেকে বসা থেকে উঠে দাঁড়িয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও আরাফকে জড়িয়ে ধরলাম। হঠাৎ ঘাড়ে ভিজা ভিজা অনুভব করলাম। আরাফের মাথা তুলে দেখি পাগলটা কাঁদছে। আমার চোখেও পানি চলে এলো। আরাফ আলতো হাতে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। বাবা হওয়ার আনন্দ যে এতটা, সেটা আজ শুধু তোমার জন্য উপলব্ধি করতে পারছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বউ, আমাকে জীবনের শ্রেষ্ঠ উপহারটা দেওয়ার জন্য। ভীষণ ভালোবাসি তোমাকে। আমি কিছু না বলে আরাফকে শক্ত করে জড়িয়ে ধরে আল্লাহর কাছে প্রার্থনা করলাম আমাদের জীবনে যেন সবসময় আমার সুখ শান্তি খুশিই থাকে। আপনারাও আমাদের সুখের সংসার আর অনাগত বাচ্চার জন্য দোয়া করবেন।